নমস্কার, আপনি শুনছেন এই সময় গোল্ড। ৭৫তম স্বাধীনতা দিবস উপলক্ষে শুরু হচ্ছে নতুন অডিও ড্রামা নেতাজি। আজ প্রথম পর্ব। ২০শে জুলাই ১৯০৫ রাজ দরবারে দাঁড়িয়ে ভাইসরয় কার্জন এক ভয়ানক ঘোষণা করলেন। The province of Bengal has become too huge to be governed properly. Besides that, this province is notoriously under-governed. So with the ulterior motive of ruling it properly and giving the inhabitants a better governance, I, Lord Curzon, hereby proclaim to divide Bengal into two separate provinces. মাতৃভূমি দুভাগ হবে। এ খবর শুনে বাংলা মায়ের হাজার হাজার ঘরে হঠাৎই সব সাজবাতি নিভে এলো। গুমড়ে উঠল মন। এতদিনের একসঙ্গে জীবনযাপন আজ কার্জনের একটি ঘোষণায় ধূলিসাৎ হয়ে যাবে। সাদের ঘর এইভাবে চোখের সামনে দুটুকরো হবে। না না, এ হতে পারে না। আর কত মুখ বুজে সওয়া যায়। এর বিরুদ্ধে এক্ষুনি রুখে না দাঁড়ালে যে ঘোর বিপদ। মনের ক্ষোভ রূপ নিল কাল বৈশাখী ঝড়ের। সে ঝড় এ আকাশ সে আকাশ উড়তে উড়তে গ্রাস করে ফেলল সারা দেশকেই। এই অনাচারের বিরুদ্ধে আওয়াজ তুললেন সেকালের কংগ্রেসের সব মহারথীরা। সরব হলেন বাল গঙ্গাধর তিলক, বিপিন চন্দ্র পাল, লালা লাজপত রায়, অরবিন্দ ঘোষ ও আরো অনেকে। সারা ভারত জুড়ে হাওয়া উঠল স্বদেশী বয়কট আন্দোলনের। ওরা যদি ভাবে আমাদের এইভাবে দমিয়ে রাখবে, তাহলে ওরা ভুল করছে। ইংরেজরা বেশ কয়েক বছর ধরেই আমাদের কৃতদাসের মতো করে রেখেছে, কিন্তু কার্জনের এই ঘোষণার পর আর চুপ করে থাকা সম্ভব নয়। আমরাও এবার ওদের বুঝিয়ে দেব যে লড়তে আমরাও পারি। ভাই সকল, এই মুহূর্ত থেকে বিদেশি সবকিছুই বর্জন করুন। আসুন আমরা গড়ে তুলি নিজের ভবিষ্যৎ নিজের হাতে। যা কিছু ব্রিটিশ রাজের ছোঁয়াপ্রাপ্ত সবই বর্জন করা শুরু হলো। ম্যানচেস্টারের অতি বিখ্যাত সুতির কাপড় সর্বসমক্ষে জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হলো। বদলে সবার গায়ে উঠল নিজের চরখায় কাটা স্বদেশী কাপড়। মুখে বন্দে মাতরম মন্ত্র নিয়ে বাংলাদেশ যেন মুহূর্তেই হয়ে উঠল পবিত্র রণভূমি। (১৯০৫) ১৬ই অক্টোবর সকাল ঘন কালো মেঘের মতন ঝাঁপিয়ে পড়ল বাংলার বুকে। আজ থেকে বাংলাদেশ দুটুকরো হল। শোকে মুহ্যমান বাঙালির বুক ফেটে কান্না এলো। সেদিন কোনো হেসেলে হাঁড়ি চড়ল না। সবাই যেন আজ মৃতপ্রায়। বুঝে আসা সে আগুনে সঞ্জীবনী ছুটিয়ে দিলেন স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর। মাটিকে দুটুকরো হতে দেখে তিনি গান বাঁধলেন, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। এই গান শুনে বাঙালি আবার উজ্জীবিত হলো। ফিরে পেল স্তিমিত হয়ে যাওয়া ঝাঁঝ। হিন্দু মুসলমান পায়ে পা মিলিয়ে মিছিল করল। একে অপরের হাতে পরিয়ে দিল চিরস্থায়ী বন্ধুতার রাখি। কিন্তু তাও বাঙালির এই গাঢ় ক্ষত শুকলো না সহজে। সে মরমে পুষে রাখা দুঃখ নিয়ে গুমরে মরতে লাগলো ভেতরে।
ক্রমাগত উথাল পাতাল হতে হতে এক সময় সে ফেটে পড়ল। সে ঠিক করলো এবার সে পাল্টা মারও দেবে। মাটিতে লুটিয়ে যাওয়া এই আত্মসম্মান ফিরিয়ে আনার দায়িত্ব নিল কিছু গুপ্ত সমিতি। এরা বিশ্বাস করত বিপ্লবী সন্ত্রাসবাদে। দিকে দিকে জ্বলে উঠল অনুশীলন সমিতি, যুগান্তরের মতন গুপ্ত সমিতি। সব্বার চোখে তখন ব্রিটিশ রাজ ভেঙে ফেলার স্থির লক্ষ্য। মনে বদলা নেওয়ার অদম্য স্পৃহা, আর মুখে সেই পুরনো মন্ত্র, সেই দলে ছিল ক্ষুদিরাম বসু আর প্রফুল্ল চাকি। ভাই প্রফুল্ল, এই অভিযানে আমাদের সফল হতেই হবে। আমরা যদি কিংসফোর্টকে উড়িয়ে দিতে পারি, তবে ইংরেজ সরকার ভালোভাবে বুঝবে আমাদের দম কতটা। ঠিক বলেছ ক্ষুদিরাম। যেদিন থেকে এ কাজ আমার হাতে এসেছে সেদিন থেকে আমি অস্থির। কবে কবে আসবে সেই দিন যেদিন ওই পিশাচ কিংসফোর্টের খুলি উড়িয়ে দেব আমরা। কিন্তু ক্ষুদিরাম, আমরা একটা ছোট্ট ভুল করলেই কিন্তু সমস্ত প্ল্যান বানচাল হয়ে যাবে। মুজফ্ফরপুরের ম্যাজিস্ট্রেট বলে কথা। সে নিয়ে চিন্তা করো না প্রফুল্ল, সব প্ল্যান ছকা আছে। বারিন্দার সঙ্গেও আমার সব কথা হয়ে গেছে। ওখানে গিয়ে আমার নাম হবে হরেন শঙ্কর, আর তোমার দীনেশ রায়। ভরা কোর্টে আমরা যদি ওকে আক্রমণ করি, তাহলে তো কিছু নিষ্পাপ মানুষেরও প্রাণ যাবে। তবে কি আমরা ওকে ইউরোপিয়ান ক্লাব থেকে বাড়ি ফেরার পথে মারব? তাই সবচেয়ে ভালো হবে প্রফুল্ল। আচ্ছা, যদি মারা যাই? না না ক্ষুদিরাম, আর অত ভাববো না। আমাদের মায়ের জন্য এ কাজ আমাদের করতেই হবে। অসফল হওয়ার প্রশ্নই ওঠে না। আর আমরা যদি এ কাজ করতে গিয়ে মারা যাই, তাও কোনো চিন্তা নেই। আমাদের পর এমন অনেকেই আসবে, তারাই না হয় দেশ মাকে স্বাধীন করবে। কি বলো? আমি এ নিয়ে তো কোনোদিন ভাবিনি, তবে ভালোই বলেছ ভাই। আমরা না পারলেও আমাদের পরে যারা আসবে তারা তো নিশ্চয়ই সফল হবে। আর তোমার সঙ্গে এই অভিযানে এসে যদি প্রাণও দিতে হয়, হাসতে হাসতে দিয়ে দেব। কি বলছো কি তুমি ক্ষুদিরাম? তুমি কি এখন থেকেই বিদায় বলছো নাকি? 30 এপ্রিল 1908, রাত 8:30। কিংসফোর্টের ফিটনে বোম ছুঁড়ল ক্ষুদিরাম ও প্রফুল্ল চাকি। তারপর এলোপাথারি গুলি ছুটতে ছুটতে ওরা রাতের অন্ধকারে মিলিয়ে গেল। তাই বোধহয় ওরা শুনতে পায়নি কিছু মহিলার কাতর চিৎকার। সে গাড়িতে কিংসফোর্ট ছিলেন না, ছিলেন ব্যারিস্টার প্রিঙ্গল কেনেডি স্ত্রী ও কন্যা। বেঘরে প্রাণ গেল তাদের। ক্ষুদিরাম ও প্রফুল্ল চাকি আলাদা হয়ে পালাতে লাগলো অন্ধকার চিরে। শেষে ক্ষুদিরাম একসময় পুলিশের হাতে ধরা পড়ল, আর ভাগ্যের নিষ্ঠুর ছলনায় প্রফুল্ল চাকিকে ঘিরে ফেলল ইংরেজ পুলিশ বাহিনী। প্রফুল্ল ওভাবে বাঁচতে চায়নি, সে নিজের ওপর গুলি চালিয়ে দেয়। আর ক্ষুদিরামের ফাঁসির আদেশ জারি হয়। 11ই অগস্ট ক্ষুদিরাম ও চিরতরে চলে গেল বন্ধু প্রফুল্ল চাকির কাছে। সারা বঙ্গদেশ জুড়ে হাহাকার পড়ে গেল। যুব সমাজ আরো ক্ষেপে গেল। তারা কিছুতেই মেনে নিতে পারল না এই পরিণতি। ঠিক করলো ওদের এই আত্মবলিদানকে সম্মান জানাতে আরো এমন অভিযান চলবে, চলতেই থাকবে। বাঙালিরা যেমন না থামার প্রতিজ্ঞা নিয়েছিল, তেমনি ইংরেজরাও সন্দেহের তীর এদিক ওদিক ছুড়ে ব্যাপক ধরপাকড় শুরু করল। ধরা পড়লেন একে একে বারিন ঘোষ, উল্লাসকর দত্ত, হেমচন্দ্র দাস এবং অবশ্যই অরবিন্দ ঘোষ। তারপর শুরু হলো সেই ঐতিহাসিক আলিপুর বোমার মামলা।
1908-এর মে মাস থেকে শুরু করে 1909 সালের মে মাস অবধি চলল এই মামলা। প্রচুর বাগবিতণ্ডার পর অনেকের গলা সাজা হল। অদ্ভুতভাবে ছাড়া পেলেন মূল অভিযুক্ত অরবিন্দ ঘোষ। এই সেই মানুষ যার এক কথায় সেকালের বাংলা যুবক সম্প্রদায় উঠত বসত। অরবিন্দর ছাড়া পাওয়ার ব্যাপারে যার সবচেয়ে বড় অবদান তার নাম চিত্তরঞ্জন দাস, অরবিন্দ ঘোষের উকিল। তিনি অরবিন্দর হয়ে কোর্টে জোর সওয়াল করলেন। My appeal to you is this, that long after the controversy will be hushed in silence, long after this turmoil, the agitation will have ceased. Long after he is dead and gone, he will be looked upon as the poet of patriotism, as a prophet of nationalism, and the lover of humanity. Long after he is dead and gone, his words will be echoed and re-echoed, not only in India but across distant seas and lands. Therefore, I say that the man in his position is not only standing before the bar of this court, but before the bar of the High Court of history. So, my Honorable Lord, on the basis of the evidence which lie before you, this is as clear as the water of Ganges that Mr. Aurobindo Ghosh has got nothing to do with this case. He is innocent. এই আলিপুর বোমার মামলা অন্যরকম সংকেত পাঠালো ভারতীয় যুব সমাজের কাছে। তারা একাধারে উজ্জীবিত হলো, আবার ভবিষ্যতের কঠিন এই পথের জন্য চোয়াল শক্তও করল। ক্ষুদিরাম প্রফুল্ল চাকির আত্মবলিদান নাড়িয়ে দিয়েছিল তাদের, আর এবার অরবিন্দ ঘোষ ও চিত্তরঞ্জন দাসের এই যুগলবন্দিও তাতিয়ে দিল তাদের। ওদের সামনে হঠাৎই খুলে গেল ভবিষ্যতের রাস্তা। সবাই অপেক্ষায় রইল একটি বড় বিস্ফোরণের। আর ইতিমধ্যেই এখানে সেখানে ঘটতে লাগলো ছোট ছোট ভূমিকম্প, যেমন ঘটল প্রেসিডেন্সি কলেজে। সর্বসমক্ষে এলো একটি নাম, সুভাষ চন্দ্র বসু। আপনি শুনলেন নেতাজির প্রথম পর্ব। অভিনয়ে ক্ষুদিরাম বসু, শুভজিৎ চট্টোপাধ্যায়, লর্ড কার্জন ও প্রফুল্ল চাকি, সৌনক সান্যাল, স্বদেশী নেতা ও চিত্তরঞ্জন দাসের ভূমিকায় বৈজয়ন্ত চক্রবর্তী, ন্যারেটর অনির্বাণ ভট্টাচার্য। সাউন্ড ডিজাইন স্বাগত বন্দ্যোপাধ্যায়, বিশেষ সহযোগিতা সুশান্ত দাস, রচনা ও পরিচালনা অনির্বাণ ভট্টাচার্য।